4 জন আছি। তার মধ্যে আমি আছি আশরাফুল হক টিপু, এবং আমার বাম পাশে তানজিদ আছেন। এছাড়াও আমাদের শারিয়া শুভ এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন আমাদের নীলা আফরোজ, উনি ঢাকায় আছেন। গত 2 দিন আগে আমাদের মহানগর কমিটিটা প্রকাশিত হয়েছে। আজকের এই আত্মবিশ্বাসে আমাদের কমিটির সকল সদস্যরা এসেছেন। আমরা ইনশাল্লাহ সবার সাথে একটি পরিচয় পর্ব আপনাদের সাথে করিয়ে দিব, এবং আমাদের বিভিন্ন আমাদের পরবর্তী রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে নিব। এই পর্যায়ে আমি আমাদের এই প্রোগ্রামের সঞ্চালনার জন্য অনুরোধ করছি আমাদের নাইম ভাইকে। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। আমি আবু নাঈম মোহাম্মদ মুস্তাফা রিমান সাগর, জাতীয় যুব শক্তি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব। আমরা আজকে এমন এক ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি, পলাশীর যুদ্ধের পর আমাদের স্বাধীনতার সূর্যোদয় স্থগিত হলেও 200 বছর ব্রিটিশ শাসনের অপশাসনের বিরুদ্ধে 1947 সালে স্বাধীনতা লাভের পর আমরা যে পাকিস্তান বলেন বা পূর্ব পাকিস্তানের যে সূর্য পতিত হয়েছিল, আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা ভঙ্গুর করেছিল পাকিস্তানিরা। পরবর্তীতে 1971 সালে আমাদের স্বাধীনতা পেলেও বিভিন্ন দাপবাধা পেরিয়ে আমাদের ভিতরে যে ফ্যাসিজম মাথা ছাড়ে দিয়ে উঠেছিল, তার 17 বছর পর 24 বিপ্লবে আমরা যে স্বাধীনতাটা ফিরে পেয়েছিলাম, তার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদের এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ। তারই ধারাবাহিকতায় 16 মে আমাদের জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সারা বাংলাদেশে সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন কমিটি ঘোষণা করা হয়। তার মধ্যে তার পরিপ্রেক্ষিতে আমাদের চট্টগ্রামের মহানগর কমিটির ঘোষণা। এর মধ্যে আমি আমাদের চট্টগ্রামের যুব শক্তিতে যারা বিভিন্ন পদে প্রতিষ্ঠিত হয়েছেন, আমি তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আহ্বায়ক হিসেবে আছেন আমাদের ইরফাত ইব্রাহিম ভাই, সিনিয়র যুগ্ম ইরফাত ইব্রাহিম ভাই। আমি সবার কাছে অনুরোধ করবো, আমার নাম ঘোষণার পর যদি আপনারা একটু করেন আমাদের জন্য একটু বেটার হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ মইনুল হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম অর্ক। যুগ্ম আহ্বায়ক হিসেবে আরো আছেন মোহাম্মদ আতাউল্লাহ ইরফান। যুগ্ম আহ্বায়ক হিসেবে আরো আছেন রুনা আক্তার। নাম বলবেন, তারপর নাম বলবেন। আপনার সদস্য হিসেবে আমার পরিচয়টা আমি আগে দিয়েছিলাম। আমার নাম আবু নাঈম মোহাম্মদ মুস্তাফা রিমান। সিনিয়র সদস্য হিসেবে আমাদের কাছে আছেন হুজ্জাতুল ইসলাম সাইদ ভাই। যুগ্ম সদস্য হিসেবে দপ্তরে আছেন মোহাম্মদ রাইহান হোসেন রাফি। যুগ্ম সদস্য হিসেবে মোহাম্মদ সদীপ ভুইয়া, মোহাম্মদ মঞ্জুর হাসান মাহিন, মোহাম্মদ আল্লাহিয়ান ইসলাম, আজিজুল হাকিম দিগন্ত, ফারজানা পারভিন, মিমরা উদ্দিন আহমেদ। সংগঠক হিসেবে মুখ্য সংগঠক হিসেবে আছেন আমাদের জয়নাল আবেদিন সাকিব ভাই। উনি অনাকাঙ্ক্ষিত কারণে পারিবারিক সমস্যার কারণে আজকে আমাদের সামনে উপস্থিত হতে পারে নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সিনিয়র সংগঠক হিসেবে আছেন মোহাম্মদ নাইমুল কালাম। এরপর সংগঠক হিসেবে আছেন মুনতাসির জামাল, খালিদ বিন
জামান পদ্ম। আচ্ছা, আপনাদেরকে যারা সাংবাদিক ভাই আছেন তাদের হাতে মনে হয় আমাদের কমিটির ওটা এগুলো সব বলে যান, তারপর এগুলো বলে যান, তারপর এগুলো বলে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা পেটে আমরা আপনাদেরকে আমাদের কমিটির পূর্ণাঙ্গ কমিটির যে পেপারটা সেটা আপনাদেরকে হস্তান্তর করব। এর মধ্যে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুল হোসেন। আপনার পরে উনি একদম সমাপনী বক্তব্যটা দিবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের সাংবাদিক সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন গণঅভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধাদের নেতৃত্বে তত্ত্বাবধানে আর গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়। তারই যুব উইংস জাতীয় যুব শক্তি 16 মে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে আত্মপ্রকাশ করে। আমাদের নিচে ধরুন, হ্যাঁ নিচে ধরুন। জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠাকালে 7 দফা ইস্তেহার নিয়ে আপনাদের সামনে এসেছিল। সেই 7 দফা ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। গত 20 তারিখ আমাদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি প্রস্তাবিত করা হয়। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আন্দোলনের সময় আপনারা আমাদের পাশে ছিলেন, সর্বদা আমাদেরকে সাহায্য করেছেন এবং আগামীতেও আমরা আপনাদের কাছে সাহায্য কামনা করি। আমাদের যে 7 দফা যুব ইস্তেহার ছিল সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাব। যেটা আমরা বলেছিলাম যে যুবক যুবতীদের জন্য মর্যাদাপূর্ণ এবং ন্যায্য বেতনের চাকরি নিশ্চিত করা, সেটা যদিও অনেক কঠিন হবে, তবে আমরা সেই জন্য কাজ করে যাব। এর লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন সরকারি বেসরকারি সেক্টরগুলোতে যাতে আমাদের পূর্ণ বেতনে ন্যূনতম 6 মাস মাতৃত্বকালীন এবং 1 মাস পিতৃত্বকালীন ছুটিটা বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে আমরা কাজ করে যাব। তাছাড়াও আমাদের আরো পূর্ব পরিকল্পনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেগুলো আমাদের আহ্বায়ক সাহেব অবশ্যই আপনাদের সাথে আলোচনা করবেন এবং প্রশ্নপত্র আপনাদের সাথে উত্তর নিয়ে কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শেষ করব। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। জাতীয় নাগরিক পার্টির যুবইন জাতীয় যুব শক্তি চট্টগ্রাম মহানগরের আজকের আহ্বায়ক কমিটির পরিচিতি পর্বে আপনারা আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মী যারা এসেছেন সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা সবাই জানেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম। জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং জুলাই অভ্যুত্থান যে স্পিরিট গুলোর উপর বেস করে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই স্পিরিট গুলোকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তি। আজকে জাতীয় যুব শক্তি চট্টগ্রাম মহানগরের যে কমিটি, আমরা নেতৃবৃন্দরা এবং আমরা সবাই যারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আমরা যারা কর্মী মনে করি নিজেদেরকে, জুলাইয়ের সংগঠক যারা আমরা নিজেদেরকে মনে করি, আমরা আপনাদের কাছে এসেছি আমাদের কথাগুলো বলার জন্য। এবং আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিন্তু বলেছেন যে 7 দফা ইস্তেহারের কথা। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে জানাতে চাই যে নতুন বাংলাদেশের যে ইস্তিহার জাতীয় নাগরিক পার্টি কর্তৃক দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় জাতীয় যুব শক্তি নতুন বাংলাদেশের এবং যুব সমাজের উন্নয়নের জন্য যুব ইস্তিহার প্রদান করেছে। 7 দফা যুব ইস্তিহারের সেই দফাগুলোর পরিপূর্ণভাবে সেই দফাগুলোর ফিল্ড পর্যায়ে ইমপ্লিমেন্টেশনের জন্য যা যা করা দরকার সবগুলো চট্টগ্রাম মহানগর জাতীয় যুব শক্তি করবে বলে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি। বাকি কথা প্রশ্নোত্তর করবে বলবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রশ্নোত্তর করব বলে যান আহ্বায়ক ইফরাত ইব্রাহিম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بعهد الله جميعا ولا تفرقوا। আজকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা,
উপস্থিত আমার সহযোদ্ধারা এবং সামনে অনাগত দিনগুলোতে যারা আমার সাথে থাকবে তাদের নিয়ে যাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে একটা দল প্রতিষ্ঠিত হয়ে তার সবচেয়ে মহানগরী লেভেলে একটা কমিটি খুব শীঘ্রই দিয়ে দিয়েছে। আমাদের এই যুবশক্তি সৃষ্টি হয়েছিল 16 মে। আজকে তার কিছুদিনের মাত্রে 3-4 মাসের মাথায় আমরা এখানে কমিটি পেয়ে গেছি। তো এই কমিটি পাওয়ার ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকা পালন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যে কমিটি আসছে, কমিটিটাতে আমরা আপনাদেরকে এতটুকু এনশিওর করতে চাই, চট্টগ্রাম মহানগরে যত সিটিজেন আছে, বাংলাদেশের যারা আপমর জনসাধারণ আছে, তাদেরকে এতটুকু বলতে চাই, এই কমিটিতে আমরা এমন কিছু ব্যক্তিকে, এমন সবাইকে আমরা এখানে যাদেরকে ইনভলভ করছি, যাদের একটাই চিন্তা নতুন বাংলাদেশ গড়া। তো এখানে যারা আছেন, আমরা যে যুবশক্তির কথা বলছি, ইতিমধ্যে 1971 সালের পর থেকে, বাংলাদেশ জন্মের পর থেকে আপনারা যে বাংলাদেশ দেখেছেন, এখানে যুবদেরকে নিয়ে যে দলগুলো গঠন করা হয়েছে পরিবারতন্ত্রের আন্ডারে, সেই দলের মধ্যে আপনারা দেখেছেন যে আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আপনার নেতৃত্বহীন কিছু ব্যক্তি, যাদের নেতৃত্ব গুণাবলী কিছুই ছিল না, দেশের জন্য জাতির জন্য কিছু করতে পারেনি। তো সেই দিক চিন্তা করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি কথাই চিন্তা করেছে, এমন ব্যক্তিদেরকে এখানে ইনভলভ করবে যারা আগামী বাংলাদেশে খুব শীঘ্রই একটা নতুন বাংলাদেশ, স্বচ্ছতার বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিবে। তো এই টার্গেট নিয়ে যেটা হয়েছে সেটা হলো, আমরা এখন 41 জনের একটি কমিটি পেয়েছি চট্টগ্রামে, 16টি থানা তারা লিড দিবে। এখানে যারা আমার পক্ষ থেকে তাদেরকে একটু অভিনন্দন জানাতে চাই, সেটা হলো আমাদের এখানে যারা আছেন তারা আপনাদেরকে এনশিওর করি, গত 24-এ যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন বাংলাদেশ এসেছে, সে নতুন বাংলাদেশের এই করতে গিয়ে তারা রাজপথের সব যোদ্ধা ছিল, প্রতিটা ব্যক্তি এখানকার যোদ্ধা। এই যোদ্ধা 16 বছর একটা বাংলাদেশ দেখেছে, যে বাংলাদেশে লুণ্ঠন ছিল, যে বাংলাদেশে দুর্নীতি ছিল, যে বাংলাদেশে আপনার বিচার বহির্ভূত হত্যা ছিল, সেগুলোর বিরুদ্ধে 16 বছরের একটি দানবীর বিরুদ্ধে এই ব্যক্তিগুলো দাঁড়িয়েছিল। তো আজকে এটা এই কারণে বলা, সেটা হচ্ছে আজকে যে যোদ্ধারা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করেছে, তারা আজকে একত্রিত হয়েছে। যে যোদ্ধারা এমন ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছে, যে দুর্নীতিতে বারংবার চ্যাম্পিয়ন হয়েছে, যে ব্যক্তি লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাঠিয়ে হয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করে এখানে দাঁড়িয়েছে। তো এরাই শব্দ দেখিয়েছিল বাংলাদেশের মানুষকে, আজকে তারা একত্রিত হয়েছে। তো আশা করছি আমরা আপনাদেরকে একটা সুন্দর বাংলাদেশ দিতে পারবো খুব শীঘ্রই, ইনশাআল্লাহ। আমরা যে ব্যাপারটা নিয়ে আমরা বক্তৃতা বা সিম্পোজিয়াম, সেমিনার, এগুলোতে আমরা যে চিন্তাগুলো করছি, এগুলোতে আমরা আবদ্ধ থাকবো না। আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কল্পনাগুলো কি। আপনারা ইতিমধ্যে জানেন যে আপনারাও একটা সময় পার করে এসেছেন
যখন আমরা দেখতাম যে আমাদের এসএসসি পরীক্ষা যখন শেষ হতো বা এইচএসসি পরীক্ষা শেষ হতো, আমরা বিভিন্ন স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করতাম। তার পাশাপাশি আমরা কিছু যুব উন্নয়নমূলক প্রতিষ্ঠানে ভর্তি হইতাম, যেমন এনআইটি ছিল, আর সরকারি ব্যবস্থাপনা ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে কিছু কর্মসূচি। এটা অত্যন্ত দুঃখের বিষয়, সেটা হলো যে গত 25-30 বছর বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে প্ল্যানিং করা হয়েছে তার কোনো কিছুই বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি। এই যুব উন্নয়ন অধিদপ্তরকে আমরা চাই নতুনভাবে জাগ্রত করতে। আমরা এই ব্যাপারে আমাদের একটা টিম কাজ করবে। যুব উন্নয়নের থেকে আমরা ডাটা ডকুমেন্ট নেব, কতজন ব্যক্তি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেছে বা বাংলাদেশে কোথায় এস্টাবলিশ হয়েছে সেই ডকুমেন্ট নেব। আর যদি এই ডকুমেন্ট আমরা আমাদের সন্তুষ্টজনক না হয়, জনগণের পক্ষে হলে আমরা জনগণের প্রতিনিধি হয়ে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে বিশেষায়িত করে যুব উন্নয়ন অধিদপ্তর চালু করতে হবে অতি শীঘ্রই। অতি শীঘ্রই এই প্রতিষ্ঠানটাকে চালু করতে হবে, কারণ এই প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে অনেক সাহায্য সহযোগিতা আসছে, মানব উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা আসছে, কিন্তু এগুলি প্রপার ওয়েতে এগুলি ইউটিলাইজ হচ্ছে না, যার কারণে বাংলাদেশের যুব সমাজ এখন বেকারত্বের দিকে যাচ্ছে, তারা ফ্রাস্ট্রেশনের মধ্যে যাচ্ছে, তারা ফ্রাস্ট্রেশন থেকে মাদকের সাথে যুক্ত হচ্ছে। সেই জন্য আমাদেরকে একটা সেক্টরের মধ্যে তাদেরকে এনগেজ করার জন্য যে যে ভূমিকা রাখতে হবে, সেটার জন্য যুব শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের সরকারকে আমরা আমাদের যে দাবি দেওয়া ওগুলো আমরা পেশ করব। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা সময় গিয়ে আমাদের বাংলাদেশ সত্যি কথা বলতে 3টি শ্রেণীতে বিভক্ত। আপনারা জানেন, একটা এলিট শ্রেণী, একটা নিম্ন মধ্যবিত্ত, একটা হচ্ছে মধ্যবিত্ত। আমাদের এই দুটো শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। বাবা সারা জীবন চাকরি করছে, একটা রিটায়ারমেন্টে যাচ্ছে, বসে আছে কখন আমার সন্তানটা একটা চাকরি পাবে, আমি এটা থেকে মুক্ত হব। কিন্তু বাবা দেখবেন অনেক সময় কবরে চলে গেছে, ইন্তেকাল করেছে, কিন্তু ছেলের সুসময় দেখে যেতে পারেনি। সেই জন্য আমরা বলবো, আমাদের যে ইউনিভার্সিটি সিস্টেম আছে, এই ইউনিভার্সিটি সিস্টেমে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে সকল আমার ভাইয়েরা টাকার অভাবে পড়তে পারে না, ফিসের অভাবে পড়তে পারে না, তাদেরকে সরকার ভর্তুকি দিতে হবে। আমাদের শিক্ষা খাতে যেটা বাজেট করা হয় সেটা যদি প্রপার ইউটিলাইজ করা হয় এবং ভর্তুকি দেওয়া হয় এবং স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়, বৃত্তির স্কলারশিপের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের অনেক পরিবারের স্বপ্ন বাস্তবায়ন হবে। এই শব্দ বাস্তবায়ন করার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন যুবশক্তি, এটা আমরা পয়েন্ট আউট করে সরকারের কাছে পেশ করব। দ্বিতীয় কথা, আমাদের একটা শ্রম বাজার আছে, যে শ্রম বাজারটা পার্শ্ববর্তী দেশ তাদের যুবকদেরকে ভাষাগত দক্ষতা, মার্কেটিং এর দক্ষতা, সফটওয়্যার ট্রেনিং এর দক্ষতা করে তাদেরকে বিভিন্ন, আমার বিশেষ করে মিডল ইস্ট যেটা, এটা সম্পূর্ণ একটা, আমরা যখনই দেখি যে কোন একটা মোটিভেশনাল কোর্স হয়, এই মোটিভেশনাল কোর্সে আপনাকে টাকা দিয়ে মোটিভেট হতে হয়। এই জিনিসগুলো সরকারের পক্ষ থেকে, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে কখনো কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়নি যে তোমার এই দায়িত্ব, তোমার এই প্রয়োজন। যার কারণে পরিবারতন্ত্র, যে আমাদের যে 71-এর পর থেকে বাংলাদেশ সৃষ্টির পর থেকে যে পরিবারতন্ত্র সৃষ্টি হয়েছে, ওই পরিবারতন্ত্র এই যুব সমাজকে তাদের কাজে লাগিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, যে মারামারি, নিজের স্বার্থ সিদ্ধি, দখল বাণিজ্য, এগুলি উৎপত্তি হয়েছে যুব সমাজকে আপনার কর্মমুখী না করার কারণে। যার এই ক্ষেত্রে, এই জন্য আমরা যে আমাদের যে শ্রম বাজার আছে, সেই শ্রম বাজারকে আমার বাংলাদেশের যুব সমাজের জন্য খুলে দিতে হবে। এটার জন্য আপনার
পার্শ্ববর্তী দেশ থেকে যদি আপনি জাস্ট একটা সিম্পল উদাহরণ শুনেন, পার্শ্ববর্তী দেশ থেকে হজে যেতে হলে লাগে 2 লক্ষ টাকা, আর বাংলাদেশ থেকে হজে যেতে লাগে 7 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এটার কারণ হচ্ছে আমরা সিন্ডিকেটে বন্দী। আমাদের যে সরকার যুগ যুগ ধরে আসুক, সে টিকে থাকতে হলে অবৈধভাবে টিকে থাকার জন্য সিন্ডিকেটের সাথে আপোষ করে। এই সিন্ডিকেট ভাঙার জন্য যুব শক্তি জন্ম। এই সিন্ডিকেট আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। আমাদের বন্ধু হবে সাংবাদিক ভাইরা। সাংবাদিক ভাইদের পরিবার আছে, তাদের সন্তান আছে, আমরা তাদের সন্তান, আমাদের সন্তান, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু বিবেচনা করে সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে একত্রে কাজ করব এবং শ্রমবাজারের জন্য, কর্মসংস্থানের জন্য একসাথে লড়াই করব। আমরা ইনশাআল্লাহ আমরা টেন্ডারবাজিতে বিশ্বাসী না। এখানে যে যুবক দেখছেন, গত 3 দশক 4 দশক ধরে যে যুবকদের আপনারা পলিটিক্স দেখেছেন, ওখানে টেন্ডারবাজি দেখেছেন, ওখানে আপনি গুন্ডাবাজি দেখেছেন, আপনি ওখানে গ্রুপিং দেখেছেন। আজকে ওখানে এমন যুবকদেরকে সভাপতি সেক্রেটারি করা হয়েছে যাদের নাতিরা হচ্ছে যুবক। এটা আমরা অতীতে দেখেছি। সেই ক্ষেত্রে এখন যে আমাদের এখানে অরিজিনাল যুবকদেরকে নিয়ে আমরা যুব শক্তি গঠন করেছি। এখান থেকে টেন্ডার বলেন আর যেখানে যেখানে আমাদের কন্ট্রাক্টরি বলেন, এগুলিতে আমরা বলবো না টেন্ডারবাজি বন্ধ হোক, আমরা বলবো টেন্ডারের স্বচ্ছতা করা হোক। টেন্ডার করতে কি কি লাগবে সেটা ফুলফিল হচ্ছে কিনা, কোন নেতার কথা ধরে তাকে টেন্ডার দেওয়া এগুলি আর হবে না। বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে হলে, দুর্নীতিবাজ মুক্ত করতে হলে স্বচ্ছতা, যে সব প্রত্যেকটা জায়গায় আমাদের যে স্বচ্ছতার জন্য আমরা লড়াই করছি সেই স্বচ্ছতা থাকতে হবে। টেন্ডারবাজি কেউ করবে না, কিন্তু আমরা চাই টেন্ডারের স্বচ্ছতা, যার যোগ্যতা আছে সে পাবে। আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি, পৃথিবীতে একমাত্র একটা দেশ, সেটার নাম বাংলাদেশ, যেখানে ব্যাংকিং সিস্টেম একমাত্র ফাইন্যান্স করে তেলা মাথায় তেল দিতে এই ব্যাংকিং সেক্টর পছন্দ করে। আমাদের এখান থেকে একটা যুবক একটা কিছু শিখেছে, সে ধরেন একটা কম্পিউটারের দোকান খুলতে যাচ্ছে, সে যখন একটা লোনের জন্য যাবে, তাকে ব্যাংক কখনো লোন দিবে না। তাকে বলবে তোমার এই খারাপ, তোমার সিএবি কোথায়, তোমার ট্যাক্স কোথায়, তোমার ঠিক ও তো ট্যাক্স এর বুঝে না, টিন বুঝে না। ওকে আপনি কি ওইভাবে করে আপনার শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলেছেন? করার নেই। কিন্তু আপনি সিস্টেমের মধ্যে কাজ গড়ায় জিনিস দিয়ে রেখেছেন। তো সেই ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। সরকারকে দায়িত্ব নিতে হবে যুবকদেরকে উন্নয়ন করার জন্য। প্রত্যেকটা ব্যাংকে একটা আলাদা ঋণের সুবিধা থাকতে হবে, এটা চ্যারিটেবল ফান্ড হিসেবে থাকতে হবে। এই ব্যাংকিং সিস্টেমে আমরা যারা নতুন উদ্যোক্তা তারা সুযোগ পায় না, কিন্তু এসআলম, জাবের, ইউসিবি ব্যাংক এদের মতন লোকদের হাজার হাজার কোটি টাকা তারা নির্বিষে নিয়ে যাচ্ছে, সেদিকে কোনোদিনও কর্ণপাত না। পুরো ব্যাংকিং সিস্টেমে চেঞ্জ আনতে হবে, যুবকদের জন্য ফ্যাসিলিটি থাকতে হবে। আমরা বারবার বলছি মাদক মুক্ত সমাজ গঠনের জন্য বাংলাদেশে এই পর্যন্ত কয়েক হাজার এনজিও আছে, এই মাদক মুক্ত যে কথাগুলো বলি আমরা, আমাদের এনজিও গুলো বলি, তারা বিভিন্ন বিদেশ থেকে ভালো ভালো ফান্ড নিয়ে আসে, কিন্তু এখন পর্যন্ত মাদক মুক্ত করতে পারে নাই। মাদক মুক্ত করতে হলে সরকারকে ডিটেইলস আপনার গবেষণায় যেতে হবে, রিসার্চ করতে হবে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী এটা করবে ওটা করবে না, আইন শৃঙ্খলা বাহিনী তো মানুষ, তারা কতক্ষণ করবে? আপনি যদি নিজস্ব ঠিক না হন,
সেজন্য আমরা চাইবো স্কুল কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে মোটিভেশনাল একটা স্পিচের ব্যবস্থা থাকবে, মোটিভেশনাল ক্লাসের ব্যবস্থা থাকবে। সেখান থেকে মানুষের সাথে কেউ যদি আপনার খুব ডিপ্রেস হয়ে যায় কোন একটা বিষয় নিয়ে, এটা পারিবারিক ভাবে হয়, এটা সামাজিক ভাবে হয়, তাকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। সেটা স্কুল কলেজের লেভেল থেকে বলতে হবে। তারপর আমাদেরকে তাদেরকে মাদকের বিরুদ্ধে বুঝাতে হবে। আমাদেরকে এই যে আমরা আজকে এখানে যারা পলিটিক্সে আসছে, আপনারা কি বলতে পারেন আজকে সরকার চেঞ্জ হোক বা কালকে আরেকটা যখন ক্ষমতা আসবে এই ছেলেগুলো প্রতি নির্যাতন অত্যাচার হবে না? যেহেতু এখানে রাজনীতিতে তারা চলে আসছে, তারা অবশ্যই একটা উদ্যোগ নিয়েছে, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে। তাহলে আপনার যুবকরা সাহস পাবে, সামনে এগিয়ে যাবে। সেই জন্য মাদক মুক্ত সমাজ করতে হলে আমাদেরকে সচেতনতার জন্য কাজ করতে হবে। এটা যুব শক্তি করবে। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন যুবক কেন্দ্রিক, যুবকদের উন্নয়ন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি, এই জায়গাগুলোতে অ্যাডহক কমিটি করা হচ্ছে। এই অ্যাডহক কমিটিতে আমরা দেখছি যে বড় দুই দল, বর্তমানে প্রচলিত দুইটা বড় দলকে সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে আমাদের এই যে নতুন ধারার রাজনীতি, নতুন স্বপ্ন নিয়ে যারা এসেছি আমরা, তাদেরকে কোন রকমে তাদের মতামত প্রকাশ করার জন্য ওই কমিটি রাখা হচ্ছে না। তাই অনতি বিলম্বে সামনে অনাগত যতগুলো অ্যাডহক কমিটি হবে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায়, তো ওই জায়গাগুলোতে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে যুব শক্তিকে। এটা আমাদের একটা দাবি থাকবে। আর সর্বশেষ যেটা বলবো, আমরা যুব শক্তি ইতিমধ্যে মহানগরী কমিটি হয়ে গেছে। আমাদের টার্গেট চট্টগ্রাম মহানগরীতে 16টি থানা, এই 16টি থানাতে আমরা ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, 16টি থানার মধ্যে আমরা আগামী 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি, থানা কমিটি দিব ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশায়, যে প্রত্যাশা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, যে প্রত্যাশা নিয়ে আমার ভাইয়েরা আমরা যারা রাজনীতি শুরু করেছি, সেই রাজনীতিকে আপনারা সাধুবাদ জানাবেন, সেই রাজনীতিকে আপনারা সাহায্য করবেন, এগিয়ে নিয়ে যাবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের ব্যাপারে কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। আর আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, সেই জন্য আমার এই কমিটিতে যারা আছে সবাই প্রতি বিরত অনুরোধ। তো আজকের মতো এখানে শেষ করছি আমাদের কর্মপন্থা এবং সবকিছু। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের ভাই আমাদের কর্মপরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছে। আমি একটু যোগ করতে চাই। আমরা যুবকরা যে পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাব, ইনশাআল্লাহ আপনাদেরকে হতাশ করবো না। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের কাজটা আরো সহজ হবে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক সাইবুর রহমান রতন। আসবে কতটুকু? আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগরের যুব শক্তি নবগঠিত সকল নেতাকে এবং কমিটিতে যারা এসেছে সকলকে আমার শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আপনারা আমাদের সাথে যে আমাদের শুভেচ্ছা বিনিময়ে আমাদের নবকমিটির সাথে পরিচিত করতে এসেছেন, আপনাদেরকেও আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যুবকদের বাংলাদেশের মধ্যে যুবকদেরকে নিয়ে কাজ করে আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি। গত 5 আগস্টের পর থেকে আমরা যে কাজগুলো করে আসছি, এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকাতে মাদক বিরোধী এবং দুর্নীতি মুক্ত এবং যারা এলাকার মধ্যে উশৃঙ্খল রয়েছে সকলের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা বজ্রকণ্ঠে মাইকিং শো শুরু করে
এবং মাদকের যে আখড়াখানাগুলো রয়েছে ওগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে ধ্বংস করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ, এবং সামনে আমরা যুবকদেরকে যেন মাদক থেকে সরিয়ে নিয়ে আসতে পারি এবং সুন্দরভাবে একটা জীবন পরিচালনার পথে নিয়ে আসতে পারি। সেজন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই বলে আমরা বক্তব্য এখানে শেষ করছি। কয়েকটা আনসার করে আমি মাইক ছেড়ে দিই। নিশ্চয়ই অবগত আছেন আমাদের চট্টগ্রাম মহানগরের জাতীয় যুবশক্তি কমিটিতে 5 জন নারী সদস্য আছে। এখন তার মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আমাদের রোনাক্তার আপু। আমাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রোনা আপু। আসবে তো উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় যুবশক্তি মহানগর কমিটির সকলকে শুভেচ্ছা এবং আমার সহপাঠী এবং সাংবাদিক ভাইদেরকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি জাস্ট দুইটা কথা বলবো। যেমন আমাদের আহ্বায়ক ভাই যে কথাগুলো বলছেন, এনসিপি বেসিকলি কথা বলার জন্য বলবে না, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে যেন পালন করা হয় সেদিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এবং প্রত্যেকটা কমিটমেন্ট আমাদের পক্ষ থেকে যে কমিটমেন্ট গুলো দেওয়া হবে এই কমিটমেন্ট গুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। সেজন্য অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যেহেতু আমরা নতুন একটা রাজনৈতিক দল, আমাদের অনেক ভুল ত্রুটি অবশ্যই থাকবে। ভুল বলতে মানুষ আসলে মানুষই ভুল করে। তো আসলে স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি জ্ঞানী ব্যক্তির ভুল ধরে দেওয়া হয় তিনি খুব খুশি হয়, আর যদি মূর্খ ব্যক্তির ভুল ধরে দেওয়া হয় উনি আপনার শত্রু হয়। তো বেসিক্যালি সাংবাদিক ভাইরা যদি ভুল ধরে দেন অবশ্যই আমাদের শত্রু হবেন না, অবশ্যই আপনারা আমাদের বন্ধু। তো বেসিক্যালি আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন এবং আমরা সংশোধন করার অবশ্যই চেষ্টা করবো। তো সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মিনিটের জন্য সেটাই ক্লিয়ার করতেছি। এখন আপনাদের যদি সাংবাদিক ভাইদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কোনো কোশ্চেন আমাদেরকে করতে পারেন। আমি দিগন্ত দিকে আছি। নিউ ইয়র্কে যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আওয়ামী লীগের লোকজন কাউন্সিলে হামলা করেছে, এই হামলার প্রতিবাদে এই যুবশক্তি কিভাবে দেখছেন বা আমাদের যে ব্যাপারটা বলছেন গতকাল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিউ ইয়র্কের এয়ারপোর্টে হয়েছে, সেই ক্ষেত্রে এটা আমাদের সবারই দৃষ্টিতে এসেছে। আমরা সবাই এটার ভিতরে অভিজ্ঞ। এইটার ব্যাপারটা হলো আমরা বারবারই বলছি এনসিপি যুবশক্তি আমরা যারা আছে একটা নতুন বাংলাদেশ দেওয়ার চেষ্টা করছি, যেখানে পুরো একটা সহ অবস্থান থাকবে, সব বাংলাদেশি থাকবে, একটা বাংলাদেশ থাকবে। এই জিনিসটাই আমরা করেছি। আমরা তাদেরকে বলেছি এগুলো করা যাবে না, আমরা কাউকে কখনো না কিছুতেই বাধা দিই না বা কিছু করতে চাচ্ছি না। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে তারা এটা কোন রাজনীতির শিষ্টাচার মধ্যে পড়ে না।
আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এটা প্রতিবাদ করছি এবং আমরা ইতিমধ্যে এটা নিয়ে আমাদের কেন্দ্রে কাজ চলতেছে। আমরা যে এখানে নিরাপত্তা দিতে গিয়ে যারা যারা জড়িত, নিরাপত্তাহীনতায় যারা নিরাপত্তাহীনতার ব্যবস্থা করেছে, সেসব সরকারি কর্মচারীদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে এবং এই জায়গায় যারা আছে তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে হবে। আর আমরা এখনই এই প্রোগ্রামটা শেষ করে আমরা নিচে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে, আমরা বিক্ষোভ সমাবেশে যাব, আমরা এটা প্রতিবাদ জানাবো, আমরা রাজনীতির ভাষায় এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের আমি কিছু সোশ্যাল মিডিয়া একজন আমরা যেহেতু জনগণের জন্য কাজ করি, আমরা সাংবাদিক হিসাবে সেই জনগণের একটি পোস্ট থেকে আমি একটা কথা বলবো। একজন পোস্ট করেছে, আমার চোখে পড়েছে এটা, যে এনসিপি দলকে তারা অনুরোধ করেছেন যারা ধরো নেতা না, রাজনীতি কোনো নেতা না, জনগণের প্রতিনিধি হয়, এই ধরনের কথা। আমাদের বক্তব্য করে নেতা শব্দটা পেয়েছি, নেতা হয়ে আপনারা চাষাবাদ করে জড়িয়েছেন, এমন ভিন্ন ঘটনা ঘটেছে, চট্টগ্রামেই ঘটেছে। আপনারা কিভাবে এই যুব সমাজকে গঠন করবেন তিনি কিছুক্ষণ আগে আবেগ সাহেব বলেছেন, কিন্তু এভাবে তো আসলে সরকারকে বললে তো সরকার যেভাবে মেনে নিবে না। আপনারা কিভাবে গুছাবেন সেটা, সেই গুছানোর পদ্ধতিটা আপনারা কিভাবে করবেন এবং শুরুতে আপনারা কি কাজ করবেন, এই কথাটা একটু শুরুতে আপনাদের যে আজকে আত্মপ্রকাশের শুরুতে কি কাজ করবেন? ধন্যবাদ আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। আপনি জানেন, আপনারা সবাই জানেন যে ক্ষমতা এবং জনতার প্রশ্নে জনতাকে বেছে নেওয়া দলটার নাম ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তো যেহেতু আপনার নেতার যে শব্দটার কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের আসলে কথার প্রসঙ্গে নেতা শব্দটার সাথে আমরা অনেক বেশি হ্যাবিচুয়েটেড, যার কারণে ওই শব্দটা চলে এসেছে। ইট ডাজন্ট মিন দ্যাট এখানে নেতা এবং কর্মীর যে পূর্বাপর সম্পর্কগুলো ছিল, যে মিডিওলজি গুলো ছিল, সেগুলো আমাদের জাতীয় যুব শক্তিতে আসবে। এটা হয়তো কথার প্রসঙ্গে এসেছে। দেন আপনার যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে মানে আজকে আমাদের প্রথম কর্মদিবস, এই প্রথম কর্মদিবস আমরা এমন কি করতে যাচ্ছি যেটা প্রুফ করবে যে ক্ষমতা এবং জনতার প্রশ্নে আমরা সবসময় জনতাকে বেছে নিয়েছি। আপনারা জানেন আমাদের একটা সাংগঠনিক প্রোগ্রাম আছে, একটু পরে নিচে ওই সাংগঠনিক প্রোগ্রামটা বাদ যদি দেই তাহলে যুব শক্তির যদি আজকে প্রথম কোনো প্রোগ্রাম থাকে, প্রথম আমরা কবর জিয়ারত করেছি আমাদের শহীদদের এবং আমাদের বীর চট্টলার মুরব্বী যারা আছে তাদের। দ্বিতীয় কাজ আমরা যেটা করতে যাব আজকে সন্ধ্যায় সেটা হচ্ছে আমরা জানি আবহমান কাল ধরে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সরাসরি ভাবে দুর্গাপূজা সম্পৃক্ত এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বছরগুলোতে আমরা দেখেছি যে আমাদের সংখ্যালঘু যে সম্প্রদায় সেটা তাদের উপরে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে তাদেরকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়। সেই ট্যাগিং এর বিরুদ্ধে গিয়ে আবার বলছি ক্ষমতা এবং জনতার প্রশ্নে আমরা সবসময় জনতাকেই বেছে নিয়েছি, যার একটা প্রমাণ হচ্ছে আজকে আমাদের নবগঠিত কমিটি যাবে মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করতে এবং তাদেরকে আমরা নিশ্চয়তা দিয়ে আসবো 2021 সালের যে রক্তাক্ত শারদ হয়েছে সেই রক্তাক্ত শারদের ইতিহাস বাংলাদেশে আর কখনো আমরা দেখতে চাই না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসকন সবাই, আলিয়া, কওমি সবাই আমরা মানুষ। আমরা আমির রাজনীতি ছেড়ে এসে আমাদের রাজনীতিতে আমরা আসছি। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি সবসময় বলেছে আমরা আমির রাজনীতিতে আর নাই, আমরা আমাদের রাজনীতিতে এসেছি। এটাই হচ্ছে আমাদের। আপনার প্রশ্নের উত্তরে আমি ওটাই বলবো যে আমরা যে আমির থেকে আমাদের এসেছি, নেতার থেকে সংগঠকে এসেছি বা কর্মীতে এসেছি, সেই কাজগুলো আমরা যে আজকের পুজো উদযাপন পরিষদে যাব, এরপরে আমরা হচ্ছে বিভিন্ন এতিমখানায় যাব, যতগুলো সামাজিক কর্মকাণ্ড করা যায়, মানবিক কর্মকাণ্ড করা যায়, আমরা আমাদের কথায় কথায় করে মানবিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটার জন্য যা যা করা দরকার জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর, জাতীয় যুব শক্তি চট্টগ্রাম মহানগর করবে বলে আপনাদেরকে আশ্বস্ত করছি। ধন্যবাদ।